নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমার পাশে এসে দাঁড়িয়েছো, আমায় ভালোবেসেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার হাতটা শক্ত করে ধরো। আমি খুব আনন্দ পাবো, খুব খুশি হব। আমার মনে হবে যে আমার কথাও শোনার মতন লোক বা মানুষ এই জগতে আছে। আমি একেবারে অযোগ্য নয়, মানে হোম মেকারদের তো সবাই অযোগ্য মনে করে, তো আমি একদমই অযোগ্য নই। আমার কথাও কিছু লোক শুনছে। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়াও। তো বেশি কথা আর বললাম না, এরপর আমি মূল পর্বে চলে যাই, বা যেটা নিয়ে আজকে আমার বক্তব্য সেটাই বলতে শুরু করছি। একটি খুব স্পর্শকাতর এবং দুঃখজনক বেদনাজনক একটি ঘটনা আমাদের পাড়াতে ঘটে গেছে 30শে জুন। বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ মতন, 2 সপ্তাহ কি 1.5 সপ্তাহ মতন হয়েছে। 30শে জুন ঘটেছে ঘটনাটি। তো ঘটেছে বা ঘটিয়েছে একটি মেয়ে, সে আমাদের পাড়ারই মেয়ে। বিয়ে হয়েছিল বিরাটিতে। এবং কবে বিয়ে হয়েছিল জানো? 24শে জানুয়ারি 2025, মানে এই বছরই মাত্র 5 মাস, 5.5 মাস তার বিয়ে হয়েছিল। সে আত্মঘাতী হয়েছে 30শে জুন আনুমানিক সন্ধ্যের পরে, রাত্রি শুরু যখন 8টা নাগাদ। মানে যিনি দেখতে এসেছিলেন উনি বললেন আনুমানিক 8টা নাগাদ, 7:30 থেকে 8টার মধ্যে সে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। কারণ কি? একটি সুইসাইডাল নোট পাওয়া গেছে। সেই নোটটিতে লেখা আছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এবং সে আত্মঘাতী হয়েছে বা নিজেকে নিজে মেরেছে তার শ্বশুরবাড়িতে, বিরাটিতে, তার শ্বশুরবাড়িতে, তার নিজের শোয়ার ঘরে। তো কারণটা কিন্তু এখনো স্পষ্ট নয়, কেউ জানে না, এবং এই নিয়ে তদন্ত যে খুব একটা এগিয়েছে বা এগোবে বলে আমার মনে হয় না। কারণ সে নিজেই লিখে দিয়ে গেছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী না, সে স্বেচ্ছায় চলে যাচ্ছে এই পৃথিবী ছেড়ে। তো এই মেয়েটির কথা বলতে গেলে কিছু বছর আগেকার কথা বলতে হয়। কিছু বছর মানে অনেক বছর, প্রায় 35 বছর আগেকার কথা বলতে হয়, যখন আমি বিয়ে হয়ে নতুন বউ হয়ে এই বাড়িতে এসেছিলাম। তখন এই মেয়েটি জন্মায়নি। আমাদের বাড়ির তিনটে বাড়ি ছেড়ে, না, 2টো বাড়ি পরে ওদের বাড়ি। একটি হিন্দুস্তানি পরিবারকে আমি দেখেছি। সেই যে কর্তা, বাড়ির কর্তা, সে ওই যে লাল নীল সবুজ সব শরবত বিক্রি হতো না ছোটোবেলা, তারপরে ওই যে বরফের গোলা আমরা খেতাম, সেই রাস্তায় দোকানে, এই মানে এখানে একটা সিনেমা হল হচ্ছে, জগৎ সিনেমা হল, সেইখানে সে ওই ঠেলা গাড়ি করে, বা তার গাড়ি একটা ছিল কাঠের গাড়ি, সেটা করে সে ওই শরবত, আমরা বলতাম শরবতওয়ালা। তো ওই বাড়ি, ও মানে বাড়ির কর্তা। তার আমার যখন বিয়ে হয় তখন সে, তার যে বউ এবং 3 ছেলে মেয়ে। প্রথমে একটি ছেলে, তার নাম সঞ্জয়, তারপরে একটি মেয়ে, মেয়েটির নামকে ডাক নাম কি একটা জানো, ভালো নামটা আমি ঠিক জানি না, তারপরে আর একটি ছেলে, থার্ড। সেই ছেলেটি আমার বিয়ের সময় তখন কোলে, সে তার মায়ের কোলে কোলে বেড়াতো। এবং আমি নতুন বউ সারাদিন বাড়িতে থাকতাম, সন্ধেবেলার দিন ড্রেস চেঞ্জ করে আমি ওই আমাদের একতলায় যে গেটটা আছে তার উপরে যে সিঁড়িটা, ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাস্তা দেখতাম। তো ওই বউটি তার ছেলেকে কোলে নিয়ে যেত, তো যাতায়াতের পথে ও আমার দিকে তাকিয়ে হাসতো, আমিও ওর দিকে তাকিয়ে হাসতাম। এবার সেই বউটি, মানে হিন্দুস্তানি বউটি, একদিন আমার সঙ্গে কথা বলল, এবং স্পষ্ট বাংলা ভাষায় বলল যে তুমি এখানে দাঁড়িয়ে কি করো গো? তখন আমি বললাম যে সারাদিন বাড়িতে থাকি তো ভালো লাগে না, এই বিকেলবেলাটা বাড়ি দাঁড়িয়ে রাস্তা দেখি। তখন আমি বললাম তুমি কোথায় থাকো? বলে এই তো 2টো বাড়ি পরে একটা বাড়ি আছে না, ওইখানে আমি থাকি,
আমি আমাকে ওরা রেখেছে, মানে আমার স্বামী ওইখানে, আমরা মানে ওই বাড়িটা 3তলা বাড়ি, বাড়িটার সামনে একটা আনঅথরাইজড ঘর করে ওরা থাকে, মানে একটা দারোয়ানের কাজও হলো, বড় বাড়ির সামনে একজন আছে, প্লাস ও শরবতও বিক্রি করে, কিন্তু তার জন্য ওরা ওর কাছ থেকে কোনো ভাড়াও নেয় না, পরিবর্তে ওদের মানে এই পরিবারকে, হিন্দুস্তানি পরিবারকে ওরা কোনো টাকাও দেয় না। মানে ওরা তো মানে মানে একটা বাড়ির সিকিউরিটিরও কাজ করতো, যেহেতু মূল গেটের পাশেই তাদের আনঅথরাইজড বাড়ি। তখন বলে আমরা ওখানে থাকি, তখন বলে আমার স্বামী তো শরবত বিক্রি করে, তো আমি রোজ বিকেলে গিয়ে ওই বাড়িওয়ালাদের বাড়িতে, আর বাড়িওয়ালাদের বাড়ি মানে বাড়িওয়ালারা তো থাকতো ওপরে 2টো তলা নিয়ে, এবং মানে দোতলা, 3তলা, 4তলা, সরি 3তলা 4তলায় বাড়িওয়ালারা থাকতো, আর দোতলায় ওদের 2টি ঘর ভাড়া থাকতো। বলে ওদের কাছ থেকে বরফ নিয়ে আসি বিকেলবেলা, সকালবেলা বরফ নিয়েও চলে যায়, তো আমি বিকেলে বরফ দিতে যাই, আর লেবু শরবত, অনেকে না এমনি শরবত খেতে চায়, তো লেবু দিয়ে করে দিই, তাই আমি লেবু কিনে করে, আর এই আমার কোলের ছেলে, একে কোথায় রেখে আসবো, এর ওপরেও আমার একটি ছেলে একটি মেয়ে আছে। তখন আমি ওর আচ্ছা আচ্ছা এইরকম রোজ যেত, হাসতো, কথা বলতো, এই করে করে আলাপ পরিচয় এগোলো। তারপরে যে কোলের ছেলেটা, সেটা আস্তে আস্তে বড় হলো, প্রায় 6-7 বছর বয়স হলো। তখন ইতিমধ্যে আমার প্রথম মেয়েটি তো হয়েই গেছে, এবং দ্বিতীয়বার না, আমার ছোট মেয়ে তখনও হয়নি, কারণ এই যে আত্মঘাতী হলো বা সুইসাইড করলো, সে কিন্তু আমার মেয়ের থেকে প্রায় 2 বছরের বড়। তো তখন দেখলাম বউটি আবার সন্তান সম্ভবা, মানে 4বারের বার। তখন আমি বললাম, বাবা তোমার আবার একটা বাচ্চা হবে, 3টে বাচ্চা আছে। তখন বলছে, হ্যাঁ গো আমার আবার একটা বাচ্চা হবে। তো আমি না খুব অসুস্থ এখন না, আমার না মানে জানি না, আগের 3টে বাচ্চা হওয়ার সময় তো কিছু হয়নি, কিন্তু এবারে দেখছি আমি খুব অসুস্থ, আমি সকালে উঠতে পারি না, মাথা ঘোরায়। তখন আমি বললাম, তুমি ভালো করে ডাক্তার দেখাও, এইসব বললাম টলাম। তো যাকে সে কথা বাদ দাও। তারপরে ভূমিষ্ঠ হলো এই মেয়েটি, যেই মেয়েটি আজ নেই, 30শে জুন চিরকালের মতন বিদায় নিয়েছে। তো মেয়েটি জন্মালো। তো কিছুদিন পর, 7-8 মাস পর, যখন মেয়েটিকে কোলে নিয়ে তার মা, তার দাদারা, দিদি সব কোলে নিয়ে যেত, খুব সুন্দর একটা ফুটফুটে সুন্দর মেয়ে, যেমন গায়ের রং তেমনি তার নাক, চোখ, মানে 3 ছেলে মেয়ে মধ্যে প্রত্যেকেই সুশ্রী, কিন্তু এ যেন একটু ছাপিয়ে, মানে এর রূপ ফেটে পড়ছে। কিন্তু ওর মাটা কিন্তু অসুস্থ হয়ে গেল, চিরতরে বিছনায় শুয়ে পড়লো, এবং প্লাস মাস 6 সে হসপিটালে ছিল। হসপিটাল থেকে আসার পর তার রোগ নাকি কিছুতেই ধরতে পারছিল না, পিজি মানে এসএসকেএমে ছিল, ধরতে পারছে না। প্রথম দিকে টিবি রোগ বলেছিল, তারপরে জানি না কি হয়ে হলো। তারপরে ওর হাওয়া বদলের জন্য তখন ওই মেয়েটা বাচ্চাটা আস্তে আস্তে তোমার ওই বছর 1.5 হয়ে গেছে, 1.5 বছর মতন হয়ে গেছে। তখন ওরা সবাই মিলে দেশে চলে গেল, ওদের দেশেও বাড়ি আছে বিহারে, যেহেতু ওরা হিন্দুস্তানি, ওরা ওই বিহারে ওদের বাড়ি আছে, জমি জায়গা আছে, তো চলে গেল। তো যেহেতু ওর সঙ্গে আমার একটি 2 সখীর মতন কথা বলতাম, হোক না শরবতওয়ালার বউ, হোক না হিন্দুস্তানি, কিন্তু আমরা কিন্তু অনেক সময় মনের প্রাণের কথা বলতাম। তো একদিন ওই 11টা 11:30টার ওর যে ওই ছেলেটা, মানে এই ছোট্ট বাচ্চা মেয়েটির ওপরে যেই ছেলেটা, 3 নম্বর আর কি বাচ্চা তার, সে এসে আমাকে ডাকলো, আমাকে মামি বলতো, কারণ আমার ভাগনা ভাগ্নিরা তো আমাকে মামি বলতো, তো ওই ছেলেটা আমাকে মামি বলতো। তো বেল বাজিয়ে বললো, মামি মা তোমাকে একটু ডাকছে। তখন আমি বললাম আচ্ছা। তখন আমি গেলাম, তখন এই 11টা বাজে। তখন বউটি দেখলাম শীর্ণকার চেহারা, 2টো পা, সরু সরু পা ঝুলছে, আমাকে বলছে যে ডাক্তার বলেছে আমাকে কিছুদিন দেশে গিয়ে জল হাওয়া পাল্টাতে, তো আমি চলে যাচ্ছি আমার 4 ছেলে মেয়েকে নিয়ে, আমার বরকে নিয়ে। তবে আমার বর আমাকে দিয়ে ফিরে আসবে, কারণ শরবতের ব্যবসা তো, ফিরে আসবে, আমরা চিরতরে যাচ্ছি না, চলে যাচ্ছি, তো তোমার সঙ্গে আমি একটু দেখা করতে চাই, তাই জন্য আমি তোমাকে ডেকে পাঠালাম। তখন আমি বললাম, হ্যাঁ বলো। তখন বললো যে কিছু বলবে আমাকে, বলে না কিছু বলবো না, কিন্তু তোমাকে আমার দেখতে ইচ্ছে করলো, তাই জন্য আমি ডেকে পাঠালাম আমার ছেলেকে দিয়ে, তুমি ভালো থেকো গো। তো ইতিমধ্যে আমি আবার সন্তান সম্ভবা,
মানে তখন আমার 4-5 মাস হয়ে গেছে, আমার দ্বিতীয় মেয়ে। তো তোমারও তো দেখছি বাচ্চা হবে, খুব ভালোভাবে থেকো, আমি ফিরে এসে যেন দেখি তোমার কোলে ছেলে এসছে। তো আমি বললাম যে সে ছেলে মেয়ে তো ওপরওয়ালার হাতে, তুমি সুস্থ হয়ে মানে আবার ফিরে এসো। কিন্তু প্রায় 1 বছর পর ওদের বাবা গিয়ে ওদের ফিরিয়ে আনলো। তখন আমার মেয়ে মানে সেকেন্ড চাইল্ড হয়ে গেছে। ওর মা কিন্তু এখান থেকে যাবার মাসখানিকের মধ্যেই মারা গেছে, মানে বউটি মারা গেছে। তো ফিরে এলো, তখন ওই যে ছোট্ট মেয়েটা সে চলাফেরা করছে, মানে আরও তার যেন রূপ ফুটে উঠছে। কিন্তু ওর তো একটা মায়ের দরকার না। তো ওর যে দুই দাদা এক দিদি, বিশেষ করে দিদি তাকে সন্তান স্নেহে তারা বড় করতে লাগলো। একেবারে ছোট না, দাদা দিদিগুলো বেশ বড়, মানে ধরো ছোট ছেলেটার থেকেই তো প্রায় 6-7 বছরের ছোট। আর তারপরে আর একটা মেয়ে, সে 10 বছরের বড় তার থেকে। তার ওপরে আর একটি ছেলে, সেও তার থেকে 3-4 বছরের বড়, মানে প্রায় 14 বছরের বড়। মানে যে দাদা সেই ছোট বদ্দা, সে ছোট এই শিশুটির থেকে তো 14-15 বছরের বড়। তো ওরা 3 ভাই বোন এবং তাদের বাবা মিলে তাকে সন্তান স্নেহে তাকে বড় করতে লাগলো। কিন্তু তবুও কিছু ঘাটতি তো থেকে যায়। ইতিমধ্যে ওই দিদিটা বড় হলো। এই মেয়েটি বড় হয়ে, এবার শোনো, ওর যে বড়দা তার অক্ষর জ্ঞান আছে, ও দিদিরও অক্ষর জ্ঞান আছে। কেউ কিন্তু স্কুলে যায় না, এই বাড়িতে বসেই হিন্দি অক্ষর লেখা এগুলো তাদের মা করিয়েছে, ব্যাস ওই পর্যন্ত। অশিক্ষিত বলতে গেলে পরে। আর যে মানে এই মেয়েটার আগে যে ছেলেটা, সেই ছেলেটা কিন্তু একটা স্কুলে পড়তো, কিন্তু সে 9 পর্যন্ত পড়ার পর ফেল করেছিল, তারপরে সে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। এই মেয়েটিকেও তো লেখাপড়া করানো হয় না, বাড়িতে সে টুকটাক অক্ষর জ্ঞান শেখে। তখন ওদের যে বাড়ি, ওরা না খুব ভালোবাসত, একটা ফুটফুটে মেয়ে, সুন্দর মেয়ে, মা নেই, ওরা কিন্তু তাকে পড়াশুনো শেখাতো কিন্তু বাড়িতে। হঠাৎ মেয়েটি যখন 10-12 এরকম বয়স, তখন ও বলল আমি স্কুলে ভর্তি হব, আমি লেখাপড়া করব, আমাদের পরিবারে আমি লেখাপড়া করে দেখিয়ে দেব এবং সবার মুখ উজ্জ্বল করব। ওর বাবা দাদারা তো কিছুতেই ভর্তি করবে না স্কুলে। না, এই তো তুমি জানো, এই যে বাড়িওয়ালাদের কাছে, মানে বাড়িওয়ালাদের কাছে তুমি লেখাপড়া শিখছো, অন্য ভাড়াটেদের কাছে তুমি তো লিখতে পড়তে পারছো, তো আবার কি, তোমার তো 16-17 বছর বয়স হলে আমরা বিয়ে দিয়ে দেবো দেশে। তখন বলল না, আমি লেখাপড়া শিখব। সে প্রচণ্ড জেদ। তখন ওদের আর এক ভাড়াটে ছিল, ওনারা নিঃসন্তান ছিলেন, ওনার স্বামী স্ত্রী থাকতেন দুটি ঘর নিয়ে, মানে একটা ফ্ল্যাটের মধ্যে থাকতেন ওই বাড়িতেই। তো ও বললো ঠিক আছে, ও যখন লেখাপড়া শিখতে চাচ্ছে ওকে লেখাপড়া শেখানো হোক। তখন উনি নিজে নিয়ে গিয়ে ভিক্টোরিয়া স্কুলে ওকে ক্লাস 8-এ ভর্তি করলো। তার আগে কিন্তু ওর কোনো স্কুলের পড়াশুনো ছিল না, বাড়িতে থেকে ও এ ঘর ও ঘর ঘুরে লেখাপড়া করে বেড়াতো। সেখানে ওর একটা ইন্টারভিউ হলো, ও কিন্তু সব পারলো এবং ক্রমশ সে মাধ্যমিক পাশ করলো, উচ্চ মাধ্যমিক পাশ করলো, গ্র্যাজুয়েট হলো। ভাবো কি মানে মনের জোর। ইতিমধ্যে অনেক স্ট্রাগল। যখন ও মাধ্যমিক পাশ করলো তখন ওর বড়দা, বিশেষ করে বড় দাদাটা, তার বিয়ে হয়ে গেছে। দিদিটার তো আগেই বিয়ে হয়ে গেছে, 16 বছর বয়সে গ্রামে। দাদাটার বিয়ে হয়ে গেছে। বৌদিটার পরপর 3টে ছেলে, মানে তার প্রতি বছর 2 বছর 2.5 বছর পরপরই তার ছেলে হয়। সে বলল যে তার আর পড়াশুনো করা যাবে না, সে এই সংসার রান্না বান্না করা, ছেলেদের মানে দেখাশুনো করা একা হাতে পেরে উঠবে না, তার ননদকেও তাকে সাহায্য করতে হবে। আর কি দরকার, একটা পাশ করে গেছে, মানে মাধ্যমিক পাশ করে গেছে, আর দরকার নেই। তখন মেয়েটা বলল না, আমি পড়বই এরকম বলতে লাগলো। তখন ওই আবার সেই যাকে ও মাসি বলতো, আর এক ভাড়াটে, সে তখন বললো হ্যাঁ পড়ুক না। ও যখন পড়তে চাইছে আর মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে, আবার উনিই গিয়ে ভিক্টোরিয়ায় ভর্তি করে দিয়েছেন 11-এ। ও অনাথ বাচ্চা হিসেবে ভর্তি হলো। স্থানীয় কাউন্সিলরের একটা চিঠি ছিল। বাবা তো ওই শরবত বিক্রি করে, থেকেও নেই, তার কোনো ভয়েস নেই বা কথা বলার ক্ষমতা নেই ছেলেদের ওপর। আর ছেলেরা তো তার সংসার সামলাবার জন্য বোনকে
ঘরে কাজের লোক করে রাখার চেষ্টা করছে। তারপরে সে যথারীতি ভালোভাবে উচ্চ মাধ্যমিক পাশ করলো এবং পরবর্তীকালে পাস কোর্সে সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেন্সে ভর্তি হলো। সেখানেও সে ভালোভাবে পাশ করলো। করার পর তার দাদা আর বৌদি মানে ভীষণ বিরক্তিত। মানে এবার তারা স্থির করলো তাকে একটি গ্রামে, যেমন আর একটি বোনকে দেওয়া হয়েছে, তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে। সে তখন আপত্তি করে বসতো, না আমি নিজের পায়ে দাঁড়াবো। মানে মেয়েটার প্রচণ্ড জোর, মানে কি দিয়ে ঠাকুর ওকে তৈরি করেছে এত জানো, ওই যে পরীক্ষা দিতে যেত না, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে দিতে যেত, ওর দাদারা কিন্তু ওকে নিয়ে যেত না পরীক্ষা দেওয়াতে। ওই যে দিদি, মানে আমি দিদি বলি, ওর যে মাসি, মানে যার কাছে ও যিনি ওকে স্কুলে ভর্তি করেছিলেন, ওই দিদি ওকে বলল, ঠিক আছে তোদের খাওয়াতে পড়াতে হবে না, তোকে রাখতে হবে না, আজ থেকে ও আমার কাছে থাকবে, আমার কাছেই খাওয়া পড়া করবে, আমার মেয়ে হিসেবে থাকে। ইতিমধ্যে ওনার স্বামী, ওনারা তো নিঃসন্তান ছিলেন, ওনার স্বামী মারা গেছে। তো উনি ওই মেয়েটিকে আঁকড়ে ধরল। এবং জানো, ওই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনের পরীক্ষাতে যেখানে সিট পড়তো না, এই দিদি ওকে নিয়ে যেত মাতৃস্নেহে। ও মাসিমা বলতো, মাসিটা বাদ দিয়ে উনি ওনার মা, ওই বাচ্চাটির মানে এই মেয়েটির মা হয়ে উঠেছিল। মেয়েটির নাম আমি বলছি, মেয়েটির নাম প্রীতি পান্ডে। তো মা হয়ে উঠেছিল। আমি দেখতাম যে ওকে নিয়ে হাত ধরে সে কোথায় না কোথায় সিট পড়েছে, সেখানে নিয়ে যাচ্ছে, বসে আছে, তার জন্য ডাব মিষ্টি সব নিয়ে সে বসে থাকে। এটা পরবর্তীকালে আমি শুনেছি। তখন সে মনে জোর দিল, হ্যাঁ তুই চাকরি কর। প্রথমে একটি হোমিওপ্যাথি ডাক্তারের আন্ডারে অ্যাসিস্ট্যান্সের কাজ সে আরম্ভ করলো। উনিও ওকে শিখিয়ে পড়িয়ে নিল, মানে ওই পেশেন্ট বসানো। তারপরে উনি ওনাকে মানে ওই মেয়েটিকে শেখাতে শুরু করলো, প্রীতিকে, যে কী করে ওষুধের মিক্সচার তৈরি করতে হয়, মানে হোমিওপ্যাথি ওষুধের গ্লোবিউলস তৈরি করতে হয়, কোন ওষুধের কি নাম। খুব সামান্য বেতনে ও কাজ করতো, তাতেই ও খুব খুশি। ওর মাসিমার কাছে থাকতো। এই করে করে ওর দিন গেল। এরপর ও ফিজিওথেরাপি শিখলো, যাতে ওটার করার পরও ওই কাজটা করার ফাঁকে ফাঁকে ও ফিজিওথেরাপি করতে পারে। অদম্য জেদ মেয়েটি। তারপরে পরবর্তীকালে সে বেলেঘাটার একটি হসপিটালে ওই অফিসিয়াল কিছু কাজ পেয়েছিল, একটু ভালো বেতনের, হয়তো 12 থেকে 15-র মধ্যে। ওটা ওর কাছে অনেক, কারণ যে একটা ভালো জামা কাপড় কখনো দেয়নি, কখনো ভালোভাবে খেতে পড়তে পারিনি, তার কাছে ওই টাকার তো স্বর্গ। এই করতে করতে কী করে জানি না, ওর সঙ্গে একটি বাঙালি ছেলের লাভ অ্যাফেয়ার বা প্রেম ঘটল বিরাটি। তাও এটা করোনার আগে হয়েছে ওই ঘটনাটি, মানে প্রেমের পর্বটি এতদিন ধরে চলেছে। তো ও যখন বাড়িতে বিয়ের কথাবার্তা হচ্ছে বা হচ্ছে, তখন ও খোলাখুলি বললো, আমি একটি ছেলেকে ভালোবাসি এবং আমি তাকেই বিয়ে করব। এবং মাসিমাকে তো সে বলেই ছিল, কারণ মাসিমার ঘরে সে ফোনে সেই ছেলেটির সঙ্গে কথা বলে। তো মাসিমা বললো, ভালোভাবে দেখে শুনে করিস, কারণ তোর জীবনে তো প্রত্যেকটা মুহূর্ত মানে ঝড়, বলতে গেলে ঝড়, বা তোর জীবনটাই তো জট পাকানো। প্রথমে মা গেল, তারপরে লেখাপড়া তোকে করতে দেবে না, তুই জোর করে, এবং আমরা পাশে দাঁড়ালাম বলে তোর লেখাপড়া এগুলো, তুই চাকরি করছিস। বলে হ্যাঁ, খুব ভালো ছেলে, বন্ধন ব্যাংকে কাজ করে, ছোটোখাটো পরিবার, বিরাটিতে নিজস্ব বাড়ি। তো এই এবার ওর বড়দাটা, সে ইতিমধ্যে ওর বউ আর 3 ছেলেকে নিয়ে দেশে চলে গেছে। শুধু এখানে ছোট যে দাদাটা সে থাকতো। ওদের এখানে কিছু হলো না, আর শরবত বিক্রির কাজ, তারপরে ওর বাবা মারা গেল, ওরা আর শরবত বিক্রি করবে না, ওরা দেশে গিয়ে ওখানে ওরা চাষবাস করে বা কিছু কাজ ফাজ বোধহয় করতে লাগলো। তো 24শে জুলাই, এই 24শে জানুয়ারি এই বছর 2025-এ ওর বিয়ের ঠিক হলো। আমাদের নেমন্তন্ন করেছিল, পাড়ায় অনেককেই বলেছিল, বেশ ধুমধাম করে বিয়ে হলো। তো আমরা তো বেশ অবাক, মানে ওই ছোট ভাইটা, দাদাটা, ভাই না দাদা, সে একটা ওষুধের কারখানায় লেবার কাজ করতো, কতই বা মাইনে পায়। তো
বিয়ে কার্ড ছেপে ভালোভাবে বিয়ে ঠিক হলো, নিজেই বিয়ে ঠিক করছে, ছেলেটি ব্যাংকে কাজ করবে। তোর বদ্দা মানে বিয়ে উপলক্ষে বদ্দা বড় বৌদি সব এলো মাসখানিক আগে থেকে, 3 ছেলে, তারা বড় হয়ে গেছে একটু। তা এসে বলল যে এই বিয়ে করিস না, দেশে বিয়ে কর, কি আনি বাঙালি পরিবারে যাবি, ওদের সঙ্গে মানাতে পারবি নাকি, এই করবি নাকি ওই করবি নাকি। এবার ছোটোবেলা থেকে এত ওদের মুখে না না শুনে এসছে না, ও বললো না আমি তো এতদিন ধরে ওকে ভালোবাসি, ওকে চিনি, আমি একটা ঘর পাবো, আমি মা পাবো, আমি বাবা পাবো। তো যথাদিনে তার বিয়ে হলো। আর শোনো কীরমভাবে বিয়ে হলো, ওদের যে বাড়িওয়ালারা ছিল না, তাদের তাদের পরিবারের কেউ কেউ না বিদেশে থাকে, আমেরিকাতে থাকে, আর একজনরা লন্ডনে থাকে, এবং এরাও খুব ওয়েল এস্টাবলিশড। এদের বাড়ির মেয়েরা ছেলেরা প্রত্যেকেই খুব ভালো চাকরি করে। এরা প্রত্যেকে টাকা মানে সম্মিলিত করে বা টাকা তুলে প্রায় 2 লাখ টাকা হাতে দিল, কারণ এত ভালোভাবে বিয়ে হচ্ছে দেখে তো আমরা অবাক হয়ে গেলাম। তখন ওরা কিন্তু অস্বীকার করেনি। ওর যে ছোটো দাদাটা মানে ছোদ্দা বললো যে আমাদের বাড়িওয়ালা আমাদের 2 লাখ টাকা দিয়েছে, নাহলে আমরা এত ভালো করে পারবো কী করে। তো আর ওই যে যার কাছে ও মানুষ হয়েছে মাসিমা, সে ওকে একটি গলার নেকলেস এবং সোনার কানের দুল, এই এখন তো কি উচ্চ মানে মূল্য সোনার দাম, মানে সোনাতে ধরা ছোঁয়া করা যায় না এই বাজারে। ওই মাসিমা যেহেতু ওনার সন্তানে, উনি একে মেয়ের ভাব মতন করে লালন পালন করেছে, মা হলে তো তাকে দিতেই হতো। সেই সোনার নেকলেস, কানে সোনার দুল পরে, হাতে সিটি গোল্ডের গয়না পরে ওর বিয়ে দিনে ও পড়েছিল। এবার দেখা গেল বিয়ের দিন ওর বর কিন্তু ক্র্যাচে ভর দিয়ে এসছে বিয়ে করতে। কি কারণ? তার 1 সপ্তাহ আগে তার মোটর বাইকে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একটা পা ভেঙে কয়েক টুকরো হয়ে গেছে, এবং রাতারাতি তার অপারেশন হয়েছে, কারণ তার 24 তারিখে বিয়ে, ঠিক 1 সপ্তাহ আগেকার ঘটনা। এবং সে তাকে বলতে গেলে কোলে নিয়ে নামিয়ে কোনো রকমে বিয়ের ওই যে 7 পাকে বাঁধা বা আগুনের পাশে যে মানে ফেরা, সেইগুলো সে করতে পারছে না। সে এক জায়গায় বসে আছে, ওর হয়ে ওর বউ করে দিচ্ছে, সব সে বসে বসে করছে। ওর দাদা নাকি ওর মানে দাদা এবং আত্মীয় স্বজনরা বারণ করেছিল যে এই সময় বিয়ে করছিস কেন, এই সময় তো বাধা পড়লো একটা, তাছাড়া তোর বরের এইরকম পায়ের অবস্থা, 1 বছর পিছিয়ে দেওয়া হয়। যখন ডেড বডিটা এখানে এসছিল না, তখন আমি দেখতে গেছিলাম বলছি, তখন সবাই বলছিল, এবং ওর যে বন্ধু বান্ধব তারাও বলছিল যে আমরা কিন্তু বলেছিলাম যে তুই বিয়েটা ঠিক 1 বছর পিছিয়ে দে, দেখবি 1 বছর পিছিয়ে দিলে তোর ভালো হবে, শুভ হবে। কিন্তু সে শুনলো না, বিয়ে করার তার তাড়া, বিয়েটা হলো। দেখো সব কিছু তো লেখাপড়া, চাকরি, এইগুলো জেদ করে করেছে, সব জিনিস তো জেদ করে হয় না। কিন্তু এত প্রতিকূলতাও সম্মুখীন হয়েছে না, ওর আর ভালো লাগলো না যে সবসময় আমাকে না বলে, আমাকে দমিয়ে রাখে। বিয়ে হলো, বিয়ের পর চলে গেল, চাকরিটাও ছেড়ে দিল। কারণ ছেড়ে দিল কি, তার স্বামীকে তার সেবা শুশ্রূষা করতে হবে, এটা ও বোকামি করেছিল, করতে হবে, তাকে আবার নিজের পায়ে দাঁড় করাতে হবে, তাকে বাথরুম করাতে হবে, সব করাতে হবে করে 3 মাসের মধ্যে তার সেবায় যত্নে সে সুস্থ হয়ে এলো। এবং প্রত্যেক দিন সে তার স্বামীর সঙ্গে ট্রেনে করে শিয়ালদায় নেবে, যেখানে ওই বন্ধন ব্যাংকে যেই ব্রাঞ্চে কাজ করতো সেখানে দিয়ে সে বাপের বাড়িতে সারাদিন থাকতো, থেকে তার বরকে নিয়ে আবার ট্রেনে করে সে প্রত্যেক দিন বিরাটি ফিরে যেত। এবার সে এটা বলেছে যে আমার বর তো এখনো, কিন্তু তার বর কিন্তু ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারছে। এবার বাপের বাড়ির লোকেদের একবারও মনে হলো না, যেই মেয়ে এত অদম্য ইচ্ছে নিজের পায়ে দাঁড়ানো, সে চাকরি ছেড়ে দিয়ে তার বরকে দিয়ে আসা নিয়ে আসার কাজ করছে, এটার কারণ কি হতে পারে, সেটা ওদের মনে এলো না। এবার কেউই জানে না কারণটা কি, হয়তো তার শ্বশুর বাড়িতে আপত্তি ছিল, বা কাজের জায়গায় কিছু গন্ডগোল হয়েছিল। এখন তো মেয়েদের কাজের জায়গায় অনেক কিছুরই সম্মুখীন হতে হয়, মলেস্টেশন বা দাবিয়ে নিচে রাখা, অনেক কিছুরই সম্মুখীন হতে হয়।
হয়তো সে কারণেই সে চাকরিটা ছেড়ে দিয়েছিল, জানি না বাবা, কারণ খোলসা করে তো কোনো কারণ জানা যাচ্ছে না। শেষের 2-3 দিন, মানে 30 তারিখ, তো 30-এর আগে 29, 28, 27 তারিখে ও ইতিমধ্যে বরকে আর দিয়ে আসা নিয়ে আসা করতে, মানে দিয়ে আসতে আর হয় না, ট্রেনে করে ওরা দুজনে চলে আসতো। ওর বর এখান থেকে যেখানে ওর অফিস চলে যেত, ও এখানে কিন্তু থাকতো, বা কখনো বন্ধু বান্ধবদের বাড়িতে যেত, এদিক ওদিক ঘুরতো, ঘুরে আবার বিকেলবেলা ওর বর এসে শিয়ালদা স্টেশনে দাঁড়াতো, ওরা স্বামী স্ত্রী দুজনে আবার বিরাটি ফিরে যাচ্ছে। তো এটা যে ওর ছোদ্দাটা, তার মনে একবারও এলো না আমার বোন শ্বশুর ঘর না করে রোজ এখানে বসে আছে কেন। ইতিমধ্যে এই ঘটনা ঘটার মাসখানেক আগে ওর ছোট দাদাটার ওর নিজে সম্বন্ধ করে বিয়ে দিল কোনো একটা ঘটককে বলে। শ্যামনগরের একটি হিন্দুস্তানি পরিবার থেকে ওর ছোট বৌদিকে নিয়ে এলো, এবং ওই যখন মৃতদেহটা আছে, শায়িত আছে, তখন ওর এক বান্ধবী বলছিল, ও তাই তুই আমাকে ফোনে একদিন বলেছিস, মানে মৃতদেহের দিকে তাকিয়ে বলছে, এবার আমার কাজ সব হয়ে গেল, এবার আমি নিশ্চিন্ত, এবার আমি আমার দাদার সংসার গুছিয়ে দিলাম, এবার আমি নিশ্চিন্ত। তার মানে এটাই নিশ্চিন্ত, তুই চলে যাবি বলে তো দাদাটার সংসার গুছিয়ে দিয়ে গেলি। তো ওদের সন্দেহ হলো না যে ওরও সকালে এখানে চলে আসছে, সারাদিন থাকছে, খাচ্ছে, বা বন্ধু বান্ধবের বাড়িতে ঘুরে আবার বরের সঙ্গে বিকেলবেলা চলে যাচ্ছে, তাহলে কি শ্বশুর বাড়িতে কোনো গণ্ডগোল? ও হিন্দুস্তানি মেয়ে, বা ওরা কিছু দিয়ে উঠতে পারেনি, মানে কিছু ছেলের মারা অনেকে তো এক্সপেক্ট করে আমার ছেলের বিয়ে দেবো, ওই পাবো সেই পাবো, এটাও কারণ হতে পারে, হয়নি। এবং যেটা বলছি যে মারা যাবার 2 দিন কি 3 দিন আগে ওর ব্যাংকে যতটুকু টাকা ছিল সেই টাকাগুলো ও উঠিয়ে ওর ছোটদার হাতে দিয়ে গেছে, কারণ বড়দা বড় বৌদি তো দেশে থাকে, দিয়ে বলেছিল যে তুই টাকাগুলো ওঠালি কেন? তখন ও বললো যে থাক, আমার কিছু কাজে লাগবে। তখন লোকে স্বাভাবিকভাবে কি ভাববে? এটা কি সন্দেহ করবে? সন্দেহ করবে না। লোকে ভাবে চাকরিটা ছেড়ে দিয়েছে, হয়তো টাকাটা তুলে কোনো বিজনেস করবে। এখন তো ঘরে ঘরে শাড়ির বিজনেস, গয়নার বিজনেস, জামা কাপড়ের বিজনেস, না আরও নানা রকমের বিজনেস বা ব্যবসা করে থাকে অনলাইনে। ও হয়তো সেটাই করবে, হয়তো মালপত্র তুলবে, ওর সন্দেহ হয়নি। তো 30শে জুন আমি এই 5:30 থেকে 6টার মধ্যে, আমার ঠিক টাইমটা এখন মনে নেই, আমি আমার জানলায় দাঁড়িয়ে রাস্তা দেখি ও ওর বাড়ি থেকে বেরোলো, আর গেটে ও ছোটো বৌদিটা দাঁড়িয়ে আছে। ও ছোটো বৌদি টাটা করলো, ও টাটা করে ও দৌড়ে দৌড়ে যাচ্ছে। একটা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরা, ওড়না নেওয়া, হাতে যেমন শাঁখা পরা যাচ্ছে। তো ও আমি যখন ওকে দেখতাম রাস্তা দিয়ে যেত বা আমার সঙ্গে দেখা হতো বিয়ের পর, আমি যে কিরে কেমন আছিস, শ্বশুরবাড়ি কেমন চলছে, তো ও বলতো ভালো আছি গো। তো খারাপ থাকার কোনো ব্যাপার না, চেহারার মধ্যে কোনো খারাপের লক্ষণ আমি দেখলাম না, যাচ্ছে। তো সেদিনকে আমি ভাবলাম ডাকবো, কিন্তু ডাকতে পারলাম না, কেন বলতো ও খুব তাড়াতাড়ি পারলে দৌড়েও চলে যাচ্ছে, এইরকম করে রাস্তাটা হয়ে গেছে, তারপরে হয়ে গেছে। সেদিনকেও আমি জানতে পারিনি, ওই সোমবার 30শে জুন ও রাত্রির ওই 7:30 থেকে 8টার মধ্যে গলায় দড়ি দিয়েছে, এবং বাড়িতে গিয়ে নাকি ও বলেছিল, সেটা ও শ্বশুরবাড়ির লোকই বলছে, কি সত্যি কি মিথ্যে ভাই জানি না, ও নাকি বলেছে শ্বশুরবাড়ির লোককে, আজকে আমি খুব ক্লান্ত, আমি খুব টায়ার্ড, আমি কিছুক্ষণ বিশ্রাম করতে চাই, তো আমি জামা কাপড় ছেড়ে কিছুক্ষণ ঘরে শুয়ে বিশ্রাম নেব। তখন বাড়ির লোক যথারীতি বলেছে আচ্ছা ঠিক আছে, ও গেছে। এবার সে আর বেরোচ্ছে না। তাহলে প্রশ্ন না, প্রত্যেক দিন যেই মেয়েটি তার স্বামীর জন্য অপেক্ষা করে স্টেশনে, তার স্বামী যখন আসে একসঙ্গে বাড়ি ফিরে, সেদিন কিন্তু সে ফিরল না, সে কিন্তু একা একা ফিরে গেল। এটাও একটা মানে বিশাল জিজ্ঞাসা চিহ্ন। যখন দরজা ধাক্কা দিয়েছে হয়তো, তারপরে যখন মানে খুলছে না, তখন হয়তো তারা পাড়া প্রতিবেশীকে ডেকেছে, বা দরজা ভেঙেছে, বা আপনি ধাক্কিতে খুলে গেছে, জানি না বাবা। ও দেখছে ঝুলছে, এবং লেখা তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এবং কাউরই সন্দেহ হলো না যে কেন টাকাটা তুললো, কেন দিনের পর দিন এখানে এসে মানে সকালবেলা চলে আসতো, নিয়ম করে যেত। তার মানে শ্বশুরবাড়িতে সে কি কোনো খারাপ সিচুয়েশানের সম্মুখীন হতে হয়েছিল, বা কিছু অস্বাভাবিক দেখেছিল,
বা তাকে কোনো কটু কথা শুনতে হতো? জানি না। না কাজটাই বা কেন হঠাৎ ছাড়লো, সেখানেও কি কোনো কিছু ওর খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল? এটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন। কেউ জানতে পারলো না। আজ সপ্তাহ ঘুরে গিয়ে আর এক সপ্তাহ ঘুরতে চললো, কেউ কিন্তু জানে না। আমি দেখতে গেলাম পরম শান্তিতে চোখ বন্ধ করে আছে, এবং যেহেতু পোস্টমর্টম হয়েছে সর্বস্বই তো ঢাকা, শুধু মুখের এইটুকুনি দেখা যাচ্ছে। বিয়ের ওই ভেলটা, যে ভেল লাল রঙের চেলি বা ভেল যেটা দেয় সেটা এখান থেকে ঢাকা, আর একটা প্রিন্টেড সিনথেটিক শাড়ি পরা। এর আবার বাড়ি থেকে একটা হলুদ শাড়ি দিয়ে ওকে ডেকে দিল। চোখটা বন্ধ করে ঘাটটা কাত করা, বাঁদিকে কাত করা, পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তার মধ্যে একটুও কষ্টের দুঃখের লেশমাত্র তার মুখে নেই। মানে মৃত্যুর সময়টা তার কষ্ট গেছে, গলায় ফাঁস দিয়ে তার থেকে দম আটকানো কষ্ট গেছে, পরম শান্তি, মানে যেন এই যন্ত্রণাদায়ক জীবন থেকে সে মুক্তি পেয়ে গেল। তার শ্বশুরবাড়ির লোক এসে, তার বর, তার ভাসুর, তার শাশুড়ি তো মাথার কাছে বসেছিল, সিঁদুর পরিয়ে দিল, বর সিঁদুর পরিয়ে দিল। এবার বুঝতে পারছি যে এইগুলো অভিনয় নাকি সত্যি ওরা ভালো মানুষ। এবং ওই যে মাসিমা, যাকে ও মাসিমা বলতো, আমি দিদি বলি, উনি নেবে এসে, উনি তো মানে প্রথমে বিশ্বাসই করছে না, এ আমার মেয়ে হতেই পারে না, মানে মেয়ে বলতো তো হতেই পারে না, এটা কাকে না কাকে নিয়ে এসছিস। তারপরে যখন দেখলো, দেখো ভালো করে দেখো, তখন বললো তুই চলে গেলি কেন, তোর যে এত মনে দুঃখ কষ্ট, তুই আমায় বললি না কেন, আমি তো তোর সব দুঃখ কষ্টের পাশে আমি ছিলাম। বলে সে, উনি ভীষণ কাঁদছেন, ওনার তো বয়স হয়ে গেছে। সবাই বললো শরীর খারাপ হয়েছে, ওপরে নিয়ে যাও, মানে উনি দোতলায় থাকে, নিয়ে যাও। তো দুদিকে দুজন ধরে ওনাকে নিয়ে যায়, যে যাওয়ার জন্য উঠতে গেলে উঠলো, তখন ও শাশুড়ি, মানে এই প্রীতি শাশুড়ির দিকে তাকিয়েও বলল, যখন আপনারা আমার মেয়ের দায়িত্ব নিতে পারলেন না বা পারবেন না, নিলেন কেন? ওই মেয়েটা ছোট্ট থেকে এত যন্ত্রণা আপনারা তো জানতেন, আপনাদের ছেলেকে তো ও কিছু লুকোয়নি, আপনারা সব জেনে শুনে নিয়ে গেছেন, আপনারা ধরে রাখতে পারলেন না কেন? তখন ও শাশুড়িগুলো, সত্যি দিদি আমি ধরে রাখতে পারলাম না। এই কথা বলে ওই দিদিকে ওপরে নিয়ে গেল, এবং ঘন্টা দুয়েক পর তাকে কাচের গাড়িতে করে নিয়ে গেল। এবার নিশ্চয়ই মনে এমন আঘাত পেয়েছে, ছোটবেলা থেকেই তো আঘাত পেয়ে এসছে, হয়তো এই আঘাত ও ভেবেছিল বোধহয় এবার ও সুখে সংসার করবে, বা এবার হয়তো যন্ত্রণা মুক্ত হয়ে খোলা মনে ও ভালোভাবে সংসার করতে হবে, স্বামী সুখ পাবে, স্বামী নিয়ে পরম শান্তিতে থাকবে। সেই শান্তি হয়তো পায়নি, মানে এমন কিছু হলো যে ছোটোবেলাকার ওই দুঃখ কষ্ট যন্ত্রণার থেকেও বেশি, যাতে সে চলে যেতে বাধ্য হলো। কিন্তু একবারও ও ভাবলো না যে এই যে বাড়িওয়ালারা ওকে ওর বিয়েতে 2 লাখ টাকা দিয়েছে, তার মানে ওরা কত ওকে ভালোবাসে। কখনো শুনেছো কোনো বাড়িওয়ালা তাদের মানে বলতে গেলে কর্মচারী তাদের বাড়ির মেয়ের জন্য 2 লাখ টাকা দেবে? কখনো ভাবতে পেরেছো তোমরা? ওদের কথা ভাবলো না। অন্তত এই মাসিমা, যাকে যে ওকে মায়ের মতন করে আগলে রেখেছে, যার স্বামীও চলে গেছে, সে ছিল তার শেষ বয়সের লাঠি বলতে গেলে পরে। উনি কিন্তু কোনো ত্রুটি করেননি, জানো, বিয়ের পর যা যা অনুষ্ঠান করার সব উনি করেছেন। এমনকি যে জামাই ষষ্ঠী গেল, সেই জামাই ষষ্ঠীটাও উনি করেছিলেন, জামা কাপড় দিয়েছে জামাইকে, উনি তো জামাইয়ের মতন বরণ করেছিলেন, এবং শাড়ি দিয়েছিল মেয়েটাকে, 5 রকম ব্যঞ্জন, ইলিশ মাছ, মাংস সব রেঁধে সে উনি খাইয়েছে। ওর কথা ভাবলো না? যদি একবার মুখ ফুটে বলতো যে আমি কষ্টে আছি, বা আমার এই দুঃখ কষ্ট, বা আমি ঠিক মেনে নিতে পারছি না, বা কিছু যাই হয়ে থাক না কেন, ও এরমভাবে পালিয়ে গেল। এই সংগ্রামী মেয়েটার শেষ মানে এইটাই তার পরিণতি হলো। কি কারণ কেউ জানতে পারলো না। এবং আমি প্রত্যেক দিন দেখি ওর ছোটদাটা টিফিন নিয়ে মোটর বাইকে করে ওর বউ টিফিন বক্স গুছিয়ে দিচ্ছে, অফিসে চলে যাচ্ছে। এবং এটা আমি কাউকে বলি না, আমি ভাবি দেখো সবার জীবন কিন্তু যথারীতি ভালোভাবেই চলছে, ওর কথা আস্তে আস্তে লোকে ভুলেও যাবে, হয়তো কেউ ওকে মনে রাখবে না।
প্রত্যেকেই সুখে শান্তিতে ঘরকন্যা করছে, মাঝখানে থেকে তুই চলে গেলি। তো এমনকি ওই দিদি ওপরে যাওয়ার সময় বলতে বলতে গেছে, তুই যদি মানাতে না পারতিস তোর বরকে নিয়ে আমার কাছে নয় মাসখানিক থেকে যেতিস, আমি কি তোকে খাওয়াতে পড়াতে পারতাম না? এই কথাটাও সেই দিদি বলছিল, চলে গেল। আমার খুব রাগ হয়েছে মেয়েটার ওপর, এত স্বার্থপর কী করে হলো? এতজনের কথা যে ওর এই যখন ওর কেউ ছিল না, ও অনাথ ছিল, পাশে এসে দাঁড়িয়েছিল, তাদের প্রত্যেকের মানে কাউরই মুখ তার মনে পড়লো না ওই সাংঘাতিক ঘটনাটা ঘটানোর সময়? খুব স্বার্থপর। যাই হোক, আমার এই করুণ কাহিনী, এই করুণ পরিণতি একটি অভাগী মেয়ের কেমন লাগলো জানি। কেন ওই ডেড বডিটা দেখে আসার পর আমি কতদিন রাত্রে ঘুমোতে পারিনি, বারবার ওই মুখটা আমার মনে পড়ছিল। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তোমাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব যাতে করো এই অপেক্ষায় আমি রইলাম। কেমন? তোমরা ভালো থেকো। বাই। থ্যাংক ইউ সো মাচ।